হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এমএসটি ক্লাসেস। আর তোমাদের ডিমান্ডেবল একটা টপিক নিয়ে আজকের সেশন হবে। তোমাদের অনেকেরই রিকোয়ারমেন্ট দেখলাম যে এবিটিএ টেস্ট পেপার থেকে দ্রবণ চ্যাপ্টারের ম্যাথগুলো যেন করিয়ে দেওয়া হয়। তাই এবিটিএ টেস্ট পেপার থেকে আমি দ্রবণ চ্যাপ্টারের ম্যাথগুলো সলিউশন করে দিচ্ছি। তোমরা তোমাদের টেস্ট পেপার থেকে কোয়েশ্চেন নাম্বার ওয়াইজ তোমরা মিলিয়ে দেখে নিও। আচ্ছা, ফার্স্ট হচ্ছে এসসি পেজ নাম্বার 4। এসসি অর্থাৎ সায়েন্স পেজ নাম্বার 4। এখানে তোমরা পেয়ে যাবে 4 দাগের ম্যাথ। 4 দাগের ম্যাথ হচ্ছে পেজ নাম্বার 6-এ আছে। 4 দাগের বি এর 2। ঠিক আছে, দেখো প্রশ্নে কি দেওয়া আছে। 18 গ্রাম গ্লুকোজ 1 কেজি জলে দ্রবীভূত করলে 1 ATM চাপে দ্রবণের স্ফুটনাঙ্ক নির্ণয় করো। অর্থাৎ দ্রবণের স্ফুটনাঙ্ক নির্ণয় করো। তাহলে আগে কি কি ডেটা দেওয়া আছে সেগুলো লিখব, তার সাথে ফর্মুলা কি দেওয়া আছে, মানে ম্যাথ সলভ করার জন্য ফর্মুলা কি সেটা লিখব। যেহেতু এখানে স্ফুটনাঙ্কের ম্যাথ, তাই স্ফুটনাঙ্কের ফর্মুলা প্রথমে লিখব। কি হবে? ডেল টিবি ইকুয়াল টু কেবি ইন্টু মোলালিটি। ডেল টিবি হলো স্ফুটনাঙ্কের উন্নয়ন, কতটা স্ফুটনাঙ্কের উন্নয়ন হয়েছে। কেবি হলো স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক, এম হলো মোলালিটি। ক্লিয়ার? তাহলে স্ফুটনাঙ্কের উন্নয়ন, অবশ্যই কোনো বিশুদ্ধ দ্রাবকে যদি আমরা দ্রাব যোগ করে থাকি, যে দ্রবণ পাওয়া যাবে, প্রাপ্ত দ্রবণের স্ফুটনাঙ্ক বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্কের তুলনায় বেশি হয়। আমরা লিখতে পারি বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক, বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক টিবি, দ্রবণের স্ফুটনাঙ্ক মনে করলাম টিবি ড্যাশ। অর্থাৎ স্ফুটনাঙ্কের উন্নয়ন কত হয়েছে, অতএব স্ফুটনাঙ্কের উন্নয়ন, স্ফুটনাঙ্ক উন্নয়ন টিবি ড্যাশ মাইনাস টিবি ইকুয়াল টু ডেল টিবি। ক্লিয়ার? প্রদত্ত এখানে দেওয়া আছে কেবি এর মান, কেবি দেওয়া আছে 0.052 কে অর্থাৎ কেলভিন কেজি পার মোল। এবার আমাদের ফর্মুলা কি? ডেল টিবি ইকুয়াল টু কেবি ইন্টু মোলালিটি। তাহলে কেবি এখানে দেওয়া আছে, মোলালিটি নির্ণয় করতে হবে। মোলালিটি কি করে নির্ণয় করা যায়? মোলালিটি মানে আমরা জানি 1000 গ্রাম দ্রাবকে যত মোল দ্রবীভূত থাকে। এবার এখানে প্রশ্নে কি দেওয়া আছে? দ্রাবের পরিমাণ, দ্রাব এখানে কি দেওয়া আছে? 18 গ্রাম গ্লুকোজ 1 কেজি জলে দ্রবীভূত করা হলো। তাহলে এখানে দ্রাব বা W1 ইকুয়াল টু 18 গ্রাম কি গ্লুকোজ C6H12O6। দ্রাবক অর্থাৎ এই W2 1 কেজি বা 1000 গ্রাম কি নেওয়া হয়েছে? H2O। তাহলে এখান থেকে আমরা আগে মোলালিটি নির্ণয় করব। মোলালিটি নির্ণয় করার জন্য দেখো 1000 গ্রাম দ্রাবকে যত মোল দ্রাব দ্রবীভূত থাকে, তাহলে 18 গ্রাম গ্লুকোজ সমান কত মোল? কি করে পাবো? মোল আমরা জানি, মোল সমান প্রদত্ত ভর ডিভাইডেড বাই আণবিক গুরুত্ব। তাহলে প্রদত্ত ভর কত দেওয়া আছে? 18
আণবিক গুরুত্ব কত? গ্লুকোজের আণবিক গুরুত্ব তোমরা হিসেব করবে 180 হবে গ্রাম পার মোল, তাহলে এটা কেটে গিয়ে 0.1 মোল। তাহলে যে দ্রবীভূত করা আছে, দ্রাবের কত পরিমাণ আছে? 0.1 মোল। এবার 1000 গ্রাম জলের মধ্যে 1000 গ্রাম দ্রাবকে 0.1 মোল দ্রবীভূত আছে, তাহলে মোলালিটি কত লিখতে পারি? অতএব দ্রবণের মোলালিটি সমান 0.1। ক্লিয়ার? এবার আমরা ফর্মুলাতে বসিয়ে দেব ডেল টিবি ইকুয়াল টু 0.52 ইন্টু 0.1। আচ্ছা, এইবার এখানে ইউনিট কি আছে? কেজি পার মোল। তাহলে এখান থেকে মোলালিটি যে ফর্মুলা, সেখানে কি হবে? মোল পার কেজি। ইউনিট ক্যালকুলেশন আমরা করব কেজি পার মোল, আর মোলালিটির হচ্ছে কি? তাহলে মোল পার কেজি, কেজি কাটবে, মোল কাটবে, থাকবে ইউনিট কেলভিন। তাহলে 0.052 কেলভিন। ডেল টিবি মানে টিবি ড্যাশ মাইনাস টিবি, টিবি ড্যাশ মাইনাস টিবি ইকুয়াল টু 0.052 কে, বা যদি টিবি ড্যাশ নির্ণয় করতে হয় কি হবে? তাহলে 0.052 প্লাস টিবি, কেলভিন এককে নেব 0.052 প্লাস টিবি, মানে এখানে কি দ্রাবক হিসেবে জল ব্যবহার করা হয়েছে, দ্রাবক হিসেবে এখানে আমরা জল ব্যবহার করেছি। তাহলে বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক কত হিসেব যদি করা হয়, আমরা জানি 100 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এখানে প্রশ্নে দেওয়া আছে কেলভিনে দেওয়া আছে, দেখো পরম উষ্ণতার মান -273.15 ডিগ্রি সেলসিয়াস। তাহলে সেই হিসেবে যদি বসানো হয় 273 প্লাস 100 কত হবে? 373.15 ইউনিট আসবে কেতে। আচ্ছা, তার কারণটা কি এখানে বসিয়ে দিচ্ছি। আমরা জানি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস টি কে সমান 100 প্লাস 273.15 কে বা 373.15 কে। তাহলে এবার যোগ করলে কত হবে? 55012 তাহলে 373.20 কেলভিন, বা যদি আমরা সেলসিয়াসে হিসেব করি তাহলে হবে, আচ্ছা এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি সহজে কত হবে? 100.2 ডিগ্রি সেলসিয়াস। সেলসিয়াস এবং কেলভিন দুটো এককেই আমি ক্যালকুলেশন করে দিয়েছি। ঠিক আছে, তোমরা দেখে নাও, তারপর আমি নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। তারপর পেজ নাম্বার 22, এসসি পেজ নাম্বার 22, কিন্তু ম্যাথ আছে 4 দাগের বি 2 দাগ 2 গ্রাম বেঞ্জোইক অ্যাসিডকে, আচ্ছা তোমাদের এটা হয়ে গেছে আশা করি, এবার আমি মুছে দিচ্ছি। পরের প্রশ্ন এসসি পেজ নাম্বার 24, এসসি পেজ নাম্বার 24 4 দাগের B2 দেওয়া আছে 2 গ্রাম বেঞ্জোইক অ্যাসিডকে 25 গ্রাম বেঞ্জিনে দ্রবীভূত করলে হিমাঙ্কের অবনমন হয়
1.62 কে দ্রবণে বেঞ্জয়িক অ্যাসিডের সংযোজন মাত্রা কত হবে? সংযোজন মাত্রা অর্থাৎ এখানে আমাদের নির্ণয় করতে হবে সংযোজন মাত্রা মানে ডাইমার, অর্থাৎ আমাদের এখানে n এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে। না সরি, এখানে আমাদের সংযোজন মাত্রা মানে এখানে আমাদের আলফা ক্যালকুলেট করতে হবে। বিয়োজন মাত্রা আমরা জানি আলফা, আর এখানে সংযোজন মাত্রা ক্যালকুলেট করতে হবে। তাহলে দেওয়া আছে কি 2 গ্রাম বেঞ্জয়িক অ্যাসিড প্রদত্ত, আমরা লিখব প্রদত্ত 2 গ্রাম বেঞ্জয়িক অ্যাসিড। তাহলে প্রদত্ত W1 সমান 2 গ্রাম বেঞ্জয়িক অ্যাসিডের মলিকিউলার ওয়েট দেওয়া আছে 2 গ্রাম বেঞ্জয়িক অ্যাসিড। ফর্মুলা লিখলাম না, তার কারণ এখানে আমাদের মলিকিউলার ওয়েট দিয়ে দিয়েছে, তাই আমাদের বা আণবিক গুরুত্ব দেওয়া আছে, আমাদের কোনো কষ্ট করতে হবে না। আচ্ছা, তাহলে এখানে W1 দেওয়া আছে, M1 কত হবে? দেওয়া আছে 122 গ্রাম, 122 গ্রাম। আচ্ছা, 25 গ্রাম বেঞ্জিনে দ্রবীভূত করা হলো। আচ্ছা, দ্রবীভূত করা হয়েছে 2 গ্রাম বেঞ্জয়িক অ্যাসিড। এক কাজ করা যাক, যেহেতু আমাদের স্ট্যান্ডার্ড যে নিয়ম, দ্রাব আমরা W2 দিয়ে লিখব এবং দ্রাবক আমরা W1 দিয়ে লিখব। তাহলে বেঞ্জয়িক অ্যাসিড অর্থাৎ W2 2 গ্রাম, M2 122 গ্রাম। এইবার W1 দেওয়া আছে কত? বেঞ্জিনে দ্রবীভূত করা হয়েছে, বেঞ্জিন কত? 25 গ্রাম। তাহলে এখান থেকে আগে আমাদের কি নির্ণয় করতে হবে? মোলালিটি নির্ণয় করতে হবে। কারণ প্রশ্নে কি দেওয়া আছে দেখো, হিমাঙ্কের অবনমন। তাহলে হিমাঙ্কের অবনমনের ফর্মুলা কি? ডেল্টা TF ইকুয়াল টু KF ইন্টু মোলালিটি। তাহলে আমরা এখান থেকে হিমাঙ্কের অবনমন হয় বলেছে 1.62 কে। তো আমরা যদি এখানে ডেল TF এর ভ্যালু ক্যালকুলেট করতে পারি, এটা কি করছি আমরা? ক্যালকুলেট। KF এর ভ্যালু দেওয়া আছে 4.9 কেজি পার মোল। তাহলে 4.9 ইন্টু মোলালিটি নির্ণয় করতে হবে। মোলালিটি কত হবে? 25 গ্রাম বেঞ্জিনে দ্রাব আছে, অর্থাৎ বেঞ্জয়িক অ্যাসিড আছে, বেঞ্জয়িক অ্যাসিড, বেঞ্জয়িক অ্যাসিড কত আছে? 2 গ্রাম। কিন্তু আমাদের 2 গ্রামস হলে হবে না, আমাদের মোলে কনভার্ট করতে হবে। তাহলে আমি একটু আগেই করলাম প্রদত্ত ভর ডিভাইডেড বাই আণবিক গুরুত্ব। তাহলে বেঞ্জয়িক অ্যাসিড কত আছে? 0.016 মোল। তাহলে 1 গ্রাম বেঞ্জিনে বেঞ্জয়িক অ্যাসিড আছে 0.016 ডিভাইডেড বাই 25। এবার মোলালিটির জন্য 1000 গ্রাম ইন্টু 1000। তাহলে এখান থেকে কি পাবো? ইন্টু ক্যালকুলেশন তোমরা দেখে নেবে, 0.655 মোল। তাহলে মোলালিটির জায়গায় কি লিখব? 0.655। ঠিক আছে, এবার এখান থেকে সেই একই মোল পার কেজি, মোলালিটি কি হবে? মোল পার কেজি, আর KF এখান থেকে কেজি পার মোল। তাহলে যে অ্যান্সার আসবে সেটা আসবে কেলভিনে। তাহলে 3.21 কেলভিন। এইবার এটা আমরা ক্যালকুলেট করলাম। প্রশ্নে কি দেওয়া আছে? প্রশ্নে দেওয়া আছে হিমাঙ্কের অবনমন অর্থাৎ এক্সপেরিমেন্টাল ভ্যালু দেওয়া আছে 1.62 কে। ডেল TF এক্সপেরিমেন্টাল ভ্যালু দেওয়া আছে 1.62 কে।
এইবার এখান থেকে আমরা কি নির্ণয় করতে পারি? ভ্যান হফ ফ্যাক্টর। কারণ বেঞ্জোয়িক অ্যাসিড নিশ্চয়ই আমরা জানি বেঞ্জোয়িক অ্যাসিড কি হয়? ডাইমার গঠন করে। বেঞ্জোয়িক অ্যাসিড সাধারণত আমরা জানি বিয়োজিত হয়, অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য। যে কোনো কলিগেটিভ প্রপার্টিজের যে অঙ্কগুলো আমরা সলভ করব, এগুলো কি হয়? তড়িৎ অবিশ্লেষ্য দ্রাবের দ্রবণের ক্ষেত্রে। কিন্তু যেহেতু বেঞ্জোয়িক অ্যাসিড তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ, তড়িৎ বিশ্লেষ্য দ্রাবের ক্ষেত্রে ভ্যান হফ ফ্যাক্টর অর্থাৎ আই ক্যালকুলেট করতে হয়। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? ডেল টি এফ এক্সপেরিমেন্টাল ইকুয়াল টু আই ইন্টু ডেল টি এফ ক্যালকুলেটেড। অতএব আমরা আই ইকুয়াল টু লিখতে পারি ডেল টি এফ ডিভাইডেড বাই ডেল টি এফ, এটা কি এক্সপেরিমেন্টাল, আর এটা টি এফ ক্যালকুলেটেড। এক্সপেরিমেন্টাল কত আছে? 1.62, ক্যালকুলেটেড ভ্যালু কত আছে? 3.2। তাহলে 1.62 ডিভাইডেড বাই অ্যান্সার 0.5। এইবার তাহলে আই পাওয়া গেল। সংযোজন মাত্রা বা বিয়োজন মাত্রা ফর্মুলা কি? আলফা ইকুয়াল টু আই মাইনাস 1 ডিভাইডেড বাই 1/n মাইনাস 1। আই কত আছে? 0.5 মাইনাস 1, 1/n মানে 1/2। বেঞ্জোয়িক অ্যাসিড ডাইমার গঠন করে এবং সংযোজনের ক্ষেত্রে আমরা 1/n ফর্মুলা নেব। তাহলে কি হবে? n ইকুয়াল টু কত হবে? 2 হবে। ঠিক আছে, কারণ কি? ডাইমার, অর্থাৎ দুটো বেঞ্জোয়িক অ্যাসিড অণু পরস্পর যুক্ত হয়। -1, তাহলে 0.5 মাইনাস 1, 0.5 মাইনাস 1 কি আসবে? আচ্ছা, আই এর ভ্যালু কত হয়েছে? 0.504 হয়েছে, 504। তাহলে এখানে যদি আমরা নিই 0.504 মাইনাস 1, 0.49, 0.495 ডিভাইডেড বাই 0.5। আচ্ছা, এই দিক থেকে মাইনাস, দুদিক থেকে মাইনাস এলিমিনেট করে দিলাম, ডিভাইডেড বাই 0.5, 0.99%। আচ্ছা, 0.99। এইবার যদি এর সাথে 100 মাল্টিপ্লাই করে দিই, তাহলে পার্সেন্ট লিখলে 99%। তাহলে বেঞ্জোয়িক অ্যাসিডের সংযোজন মাত্রা দেখলাম কত? 99%। তোমরা এবার ম্যাথটা দেখে নাও। নেক্সট আসি পেজ নাম্বার 37, কিন্তু ম্যাথ পাবে 39। 4 দাগের B2, 2.5 গ্রাম A 40 গ্রাম B তে দ্রবীভূত করলে স্ফুটনাঙ্কের পার্থক্য হয় 0.544 ডিগ্রি। B এর আণব স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক প্রতি 100 গ্রাম দেওয়া আছে 15.6 হলে এর আণবিক ভর গণনা করো। আচ্ছা, এটা ক্লিয়ার আশা করি। এইবার আমরা পেজ নাম্বার SC 39, 4 দাগে B2, SC 38, SC 39
কোয়েশ্চেন নাম্বার 4B2 2.5 গ্রাম A 40 গ্রাম B তে দ্রবীভূত করলে, তাহলে A হচ্ছে দ্রাবক, আচ্ছা সরি, A হচ্ছে দ্রাব 2.5 গ্রাম, তাহলে দ্রাব হচ্ছে কত 2.5 গ্রাম, আর দ্রাবটা কি A দেওয়া আছে। B তে দ্রবীভূত করলে, B কিছু দেওয়া নেই, স্ফুটনাঙ্কের পার্থক্য হয়, অর্থাৎ স্ফুটনাঙ্ক ডেল টিবি 0.544, সেলসিয়াস হতে পারে, কেলভিন হতে পারে, সেটা আমরা পরে দেখব। বি এর আণব স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক, অর্থাৎ কেবি এর মান দেওয়া আছে 15.6, কেবি দেওয়া আছে 15.6, প্রতি 100 গ্রাম 15.6, আচ্ছা 15.6 প্রতি 100 গ্রাম। এখানে আমাদের একটু মাথায় রাখতে হবে, কেবি যে সাধারণত একক হয় 15.6, সরি, কেবির সাধারণত যে একক হয় সেগুলো কি হয়, কেবির একক আমরা জানি কে, কেজি পার মোল, অথবা ডিগ্রি সি কেজি পার মোল, অর্থাৎ 1 কেজি হিসেবে বা 1000 গ্রামের হিসেবে ক্যালকুলেশন করা হয়। কিন্তু এখানে বলা হয়েছে প্রতি 100 গ্রামে, প্রতি 100 গ্রাম হিসেবে কেবি অর্থাৎ স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবকের মান 15.6। এইবার তোমরা একটু চিন্তা ভাবনা করো, যদি 1000 গ্রাম দ্রাবকে 1 মোল দ্রাব থাকে, 1000 গ্রাম দ্রাবকে 1 মোল দ্রাব, তাহলে দ্রবণের মোলালিটি কত হবে, নিশ্চয়ই 1 মোলাল। আবার যদি 100 গ্রাম দ্রাবকে 1 মোল দ্রাব থাকে, তখন দ্রবণের মোলালিটি কত হবে, 100 গ্রামে আছে 1 মোল, 1 আছে কত, আর 1/100, আর 1000 গ্রামের জন্য 1000, অর্থাৎ 10 মোলাল সলিউশন। দেখো ভালো করে, যদি 100 গ্রাম দ্রাবকে 1 মোল দ্রাব দ্রবীভূত থাকে সেক্ষেত্রে মোলালিটি হবে 10 মোলাল, আর যদি 1000 গ্রাম দ্রাবকে দ্রবীভূত থাকে মোলালিটি হবে 1 মোলাল। আমরা এই যে কেবির হিসেবগুলো করেছি সেগুলো সব কেজি অর্থাৎ 1000 গ্রামের হিসেবে করেছি, কিন্তু প্রশ্নে দেওয়া আছে প্রতি 100 গ্রামের জন্য। তাহলে আমাদের যদি দেখতেই পাচ্ছি 100 গ্রামের জন্য আমরা কি জানি, মোলালিটি 1000 গ্রামের তুলনায় 10 গুণ বেশি, তাহলে এখানে যে ভ্যালুটা দেওয়া আছে সেটা 10 গুণ বেশি দেওয়া আছে। আমাদের 1000 গ্রামে যদি নির্ণয় করতে হয় তাহলে কি করতে হবে, একে 10 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে প্রতি 100 গ্রাম এটা হলো 1.56, এইবার আমরা লিখতে পারি কেজি পার মোল। ক্লিয়ার? তাহলে ডেল টিবি পেয়ে গেলাম, আমরা কেলভিন ইউনিটেই নিয়ে নেব কারণ ওখানে সব কেলভিন ইউনিটে বসাচ্ছি। তাহলে ডেল টিবি পাওয়া গেল, কেবি পাওয়া গেল। এইবার আমাদের প্রশ্ন হচ্ছে মোলালিটি কত হবে। ফর্মুলা কি জানি, ডেল টিবি সমান কেবি ইন্টু মোলালিটি। ডেল টিবির ভ্যালু আমরা জানি, তাহলে এম এর ভ্যালু কত হবে, টিবির ভ্যালু 0.544, কেবির ভ্যালু 1.56 ইন্টু এম, বা এম সমান কত হবে 0.544 ডিভাইডেড বাই 1.56, তাহলে 0.544
ডিভাইডেড বাই 1.56, 0.34 মোলাল। ঠিক আছে, তাহলে দ্রবণের মোলালিটি পেলাম 0.34। ক্লিয়ার? বা আমরা এটা ঘুরিয়ে বলতে পারি 1000 গ্রাম দ্রাবকে 0.34 মোল দ্রবীভূত আছে। এইবার প্রশ্নে আর কি কি ডেটা দেওয়া আছে? 2.5 গ্রাম এ 40 গ্রাম বিতে দ্রবীভূত করলে, অর্থাৎ 1000 গ্রামে আছে 0.34 মোল। 1 গ্রাম দ্রাবকে দ্রাব আছে 0.34 ডিভাইডেড বাই 1000 মোল, দেওয়া আছে 40 গ্রাম, তাহলে ইন্টু 40। হিসেব করা যাক, ইন্টু 40 ডিভাইডেড বাই 1000, 0.013 মোল। এইবার কোশ্চেন কি আছে? এর আণবিক ভর গণনা করো। এর আণবিক ভর গণনা করতে হবে। তাহলে কিভাবে? আমরা জানি মোল সমান প্রদত্ত ভর ডিভাইডেড বাই আণবিক গুরুত্ব। প্রদত্ত ভর কত দেওয়া আছে? 2.5 গ্রাম। আণবিক গুরুত্ব W, মোল কত আছে? 0.013, और m ইকুয়াল টু m এইদিকে মাল্টিপ্লাই হয়ে যাবে। আচ্ছা, m ইন্টু 0.013 ইকুয়াল টু 2.5, বা m ইকুয়াল টু 2.5 ডিভাইডেড বাই 0.013। তাহলে 2.5 ডিভাইডেড বাই অ্যান্সার 179.2 বা ঠিক আছে, আমরা বলতে পারি এটা গ্লুকোজ। 179.2 গ্রাম পার মোল, অর্থাৎ এর আণবিক গুরুত্ব হলো 179.2 গ্রাম পার মোল। ক্লিয়ার? এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো। তোমরা একবার দেখে নাও, তারপর আমি পরের ম্যাথে যাব। পেজ নাম্বার আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত এটা আশা করি বোঝা গেছে। এইবার আসি পেজ নাম্বার 58, এসসি পেজ নাম্বার 58, ম্যাথ আছে 59 পেজে। 4 দাগের বি, সেকেন্ড প্রশ্ন। 300 কে উষ্ণতায় K4FeCN6 এর একটি ডেসিমোলার দ্রবণে লবণটি 50% আয়নিত হয়। দ্রবণটির অভিস্রবণ চাপ নির্ণয় করো। আচ্ছা, আমি তাহলে নেক্সট প্রবলেমে আসছি। দেওয়া আছে 300 কে, তাহলে টেম্পারেচার লিখবো আগে 300 কে। একটি দ্রাবক K4FeCN6 এর একটি ডেসিমোলার দ্রবণে, তাহলে দ্রবণের গাঢ়ত্ব C সমান ডেসিমোলার। ডেসিমোলার মানে কি? 1 ডেসিমোলার। কোনো অসুবিধা নেই, যেমন আমরা কি লিখি? মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, একই তো। তাহলে এখানে লিখবো মোলার, ডেসিমোলার, বা ঘুরিয়ে বলতে পারি 1 মোলার
ইকুয়াল টু 10 ডেসিমোলার। এগুলো মনে রাখার কিছু নেই, কনসেপ্ট। বা 1 ডেসিমোলার ইকুয়াল টু 1 ডেসিমোলার ইকুয়াল টু বলতে পারি 1/10 মোলার। তাহলে এখানে লিখতে পারি 0.1 মোল। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন বলেছে লবণটির 50% আয়নিত হয়। 50% আয়নিত হয় মানে আলফা ইকুয়াল টু 50%। নেক্সট বলেছে দ্রবণটির অভিস্রবণ চাপ নির্ণয় করো। অভিস্রবণ চাপের ফর্মুলা কি? অভিস্রবণ চাপ পাই ইকুয়াল টু CRT। ঠিক আছে, যেখানে C হলো কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব, R হলো সার্বজনীন গ্যাস ধ্রুবক এবং T হলো উষ্ণতা। এটা প্রযোজ্য কার ক্ষেত্রে? তড়িৎ অবিশ্লেষ্য দ্রবণের ক্ষেত্রে। অবিশ্লেষ্য দ্রবণ। কিন্তু যদি তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ হয় তখন কি হবে? পাই এক্সপেরিমেন্টাল ইকুয়াল টু I ইন্টু CRT। এটা কি ক্যালকুলেটেড? এটা কিসের ক্ষেত্রে? ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা ডেটা বসাবো পাই এক্সপেরিমেন্টাল ইকুয়াল টু ICRT আর পাই ক্যালকুলেটেড ইকুয়াল টু CRT। যেহেতু এটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ তাহলে এক্ষেত্রে আমরা এই ফর্মুলা ইউজ করব। তাহলে কি হবে এখানে? I এর ভ্যালু কত হবে? I এর জন্য আমরা কি লিখব? আলফা ইকুয়াল টু, এটা সংযোজন না বিয়োজন? বলেছে আয়নিত হয়, তার মানে বিয়োজন। আলফা ইকুয়াল টু I-1 ডিভাইডেড বাই N-1। 50% আয়নিত হয়। তাহলে 50 ডিভাইডেড বাই 100, I কি হবে? I-1। N এর ভ্যালু কত হবে? N বলেছে K4 FeCN হোল 6। তাহলে N এর ভ্যালুর জন্য আমি কি লিখব? এখানেই লিখছি K4 FeCN হোল 6। এটা কোঅর্ডিনেশন যৌগ, আর কোঅর্ডিনেশন যৌগ বিয়োজিত হলে কি তৈরি করে? 4K প্লাস FeCN6 4 মাইনাস। ক্লিয়ার? তাহলে মোট এখানে N এর মান কত হবে? K হচ্ছে 4টে আর FeCN4 হচ্ছে একটা, মোট 5টা। তাহলে N এর ভ্যালু 5 মাইনাস 1। তাহলে এখান থেকে I ক্যালকুলেট করলে কত হবে? 5 1/2। তাহলে I-1 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু 1/2। 2 কাটলো, তাহলে I-1 ইকুয়াল টু 2 और I ইকুয়াল টু 2 প্লাস 1 মানে 3। ঠিক আছে, একবার ক্যালকুলেশন ক্রস চেক করে নিও। তাহলে I এর ভ্যালু পেয়ে গেলাম 3 ইন্টু C দেওয়া আছে 0.1 ইন্টু 0.08 2 লিটার ATM মোল ইনভার্স কেলভিন ইনভার্স ইন্টু টির ভ্যালু 300। এবার তোমরা ক্যালকুলেট করবে। 3 ইন্টু 0.1 7.38 ATM। চলো তোমরা এবার দেখে নাও, আমি নেক্সট কোয়েশ্চেনে যাই।